নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার বক্তব্য তোমাদের কাছে আমি বলছি। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আমার সাবস্ক্রাইবার মানে আমার ভিডিওস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বিনীত অনুরোধ। আমি আজকে আমার বক্তব্য তোমাদের কাছে উপস্থাপনা করছি। তো আগের ব্লগে আমি বলেছি আমার মেয়েবেলাকার কিছু কথা, কিছু গল্প ছোট করেই বলেছি। তা আজকে বলছি যেই বাড়িতে আমরা থাকতাম, আমি আমার মা, আমার বাপি, আমার জেঠু সবাই যেই বাড়িতে থাকতাম, সেই বাড়িতেই মানে একতলায় আমাদের ভাড়াটে ছিল একজন, মানে একটি পরিবার, কাকু কাকিমা বলতাম আমরা। আমি, কাকু কাকিমা, তাদের 4 মেয়ে। তো যে বড় মেয়েটি মৌসুমি, সে আমার বয়সী। আমার বয়সী বলাটা ভুল, আমার থেকে 1 বছরে ছোট ছিল। আর আমারও জুলাই মাসে জন্ম, ওরও জুলাই মাসে জন্ম, পুরো 1 বছরের ছোট। আমার 7ই জুলাই আর ওর ছিল 2nd জুলাই, 2রা জুলাই। আর আমাদের পাশের বাড়িতে থাকতো আরেকটি পরিবার, সেখানেও আমার এক বান্ধবী ছিল, দীপা। সে কিন্তু আমার থেকে 3 বছরের ছোট ছিল। কিন্তু বন্ধুত্বের তো কোনো বয়স হয় না। আমরা 3জন ছোটোবেলা থেকেই বড় হয়ে, মানে একসঙ্গে বড় হওয়া, এবং যখন হয় না নিজেদের কিছু গোপন কথা থাকে, নিজেদের কিছু রাস্তাঘাটের অভিজ্ঞতা থাকে, তখন আমরা আরও ক্লোজ হয়ে গেলাম। যেহেতু ওরা বাংলা মিডিয়ামে পড়তো এবং আমাদের স্কুলে, এখন কিন্তু রায় সেশন দুটোই ছুটি হয়, কিন্তু তখন আমাদের স্কুল ছুটি হতো 3:30। তো আমার বাড়ি আস্তে আস্তে ধরো ওই 4টে বেজে যেত। আর স্কুল বাস হলে তো আরও দেরি, কিন্তু ক্লাস 8 না 9 থেকে স্কুল বাস ছেড়ে দেওয়া হলো, কারণ অনেকেই এন্টালি মার্কেটের দিকে আসে এবং শিয়ালদা বা শ্যামবাজার যায়। তো আমরা সব বাসে করে একসঙ্গে হই হই করে গল্প করতে করতে চলে আসতাম। মানে সবাই যে আমার ক্লাসে পড়তো তা না, বা আমার সেকশানে পড়তো তাও না, অনেকে আমার সিনিয়র ছিল, অনেকে জুনিয়র ছিল। তো সবাই আমরা হই হই করে চলে আসতাম, নেবে তা বাড়ি চলে আসতাম। আর ওদের স্কুল ছুটি হতো, মানে ওদের নিচে যে থাকতো মৌসুমি, তার স্কুল ছুটি, সে ছিল পড়তো ব্যাপটিস্ট মিশন স্কুল, এন্টারি মার্কেটে। তোমরা নিশ্চয়ই যারা ওদিকে থাকে নাম শুনে থাকবে, ভালো স্কুল, খ্রিশ্চান স্কুল। সেই স্কুলে ও পড়তো। আর যে পাশে থাকতো দীপা, সে পড়তো এন্টালি বালিকা বিদ্যালয়, সেটাও এন্টালি মার্কেটে। তো ওদের দুজনেরই স্কুল ছুটি হতো বিকেল 4টে। তো ওদের বাড়ি আস্তে আস্তে 4:30, 4:45, এবং খেয়ে উঠে আমার সাথে গল্প করতে আসতো। আমার সাথে মানে আমাদের বাড়িতে মানে মৌসুমি নিচ থেকে ওপরে আসতো, আর ও পাশের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতো। এসে বারান্দায় বসে বসে হ্যাঁ হ্যাঁ হি হি গল্প করা, নানা রকমের মজা করা। তারপরে তখন মনে আছে ওই যে টিভিতে সিরিয়াল হতো হাম লোক, তারপরে চিত্রহার সব হতো না, সেই সব নিয়ে গল্প করা। সে হয়তো বুধবার দিন মনে হয় চিত্রহার হতো বোধ হয়, যাই হোক আমি ভুলে গেছি, হতো। সে হয়তো বুধবার দিন চল তাড়াতাড়ি করে পড়াশুনো করে নি, 7:30 না 8টায় বোধহয় আরম্ভ হতো। চল তাড়াতাড়ি করে লেখাপড়া করে নি এটা দেখতে হবে তো, মানে এইরকম গল্প। তারপরে কোন ছেলে কি বললো, তখন আবার ওই মানে যেতে যেতে মানে কি বলবো, রিমার্ক পাস করার যুগ ছিল। রাস্তা দিয়ে আসছি বা ওরা আসছে, ওদের তো অনেকটা হেঁটে আসতে হতো, এন্টারি মার্কেট থেকে আসতে হতো 2টো স্টপেজ। তো আজকে না এই ছেলেটাই বলো, আবার অমুক দিন ওই হয়তো কোনো ছেলের গল্প হচ্ছে, ওই ছেলেটা না আজকেও বসেছিল। এইসব গল্প যেমন হয় ছোটোবেলাকার গল্প আর কি, যে মানে ওই কী বলবো, বয়স সন্ধিক্ষণের যেই সময়টা, তা এইসব গল্প গুজব আমরা করতাম, করে করে বেশ সময় কাটতো। তবে যে যার মতন বাড়ি চলে গিয়ে হোমওয়ার্ক করা, পড়তে বসা, এই করে আবার রাত্রিরে সব খেয়ে দিয়ে উঠে আমরা আবার মিলিতভাবে কথাবার্তা কিছুক্ষণ বলে, তো যদি পড়া থাকতো পড়তাম। দীপা খুব লেখাপড়ায় ভালো ছিল, ও রাত জেগে জেগে পড়তো। ও প্রায় একটা মানে ওর মানে শুধু পরীক্ষা বলে না, পরীক্ষা না থাকলেও ও প্রায় 12:30, 1টা পর্যন্ত পড়তো। এবং ও এন্টালি বালিকা বিদ্যালয় যেখানে ও পড়তো, সেখানকার ওর ক্লাসেও ফার্স্ট গার্ল ছিল।
দীপা খুব লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু মৌসুমি অতটা ভালো ছিল না। মৌসুমি কিন্তু মাধ্যমিকও পাশ করতে পারেনি। তা পরবর্তীকালে মৌসুমিকে ওর মা মাধ্যমিক পাশ করতে পারলো না, তারপরে 2 বছর ওই সেলাই টেলাই শিখিয়ে টিকিয়ে ঘরকন্যার কাজ শিখিয়ে ওর বিয়ে হয়ে গেল বেলুড়ে। সম্বন্ধ করেই বিয়ে হলো বেলুড়ে, একটি ব্যবসায়ী পরিবারে বিয়ে হলো। ও না বিয়ের পর তো চলে গেল, কেমন যেন বিয়ের পর ও পাল্টে গেল মানে বলছি ইন দ্য সেন্স যে আসতো এসে যেমন কেন ঘরে বসে আছে, মানে কেমন একটা ও বাড়ির বড় বউ হয়ে গেল। মানে ওর বড়েরা 3 ভাই ছিল, কোনো বোন ছিল না, শ্বশুর শাশুড়ি 3 ভাই। ওদের একটা স্টেশনারি মুদিখানা মানে গ্রসারি শপ ছিল, ওটাই ওর শ্বশুর আর মানে ওর বর বসতো। আর একটা গার্মেন্টস জামা কাপড়েরও দোকান ছিল, সেখানে ওর মেজো দেওরটা বসতো, আর ছোট দেওরটা ছোট ছিল, ও লেখাপড়া করতো। তা এমন একটা ব্যবসায়ী বাড়ির যেমন বউ হয় সেরকম একটা মানে একটা বউ মানে একটা ওয়েটি ব্যাপার, মানে একটা মানে ভারী কি ব্যাপার এসে গেল যে রান্না বান্না সম্বন্ধে কথাবার্তা, মানে ওর আলোচনাটা তখন আমাদের আর ভালো লাগতো না। তারপরে তো আমারও 2 বছর 2.5 বছর পর আমারও বিয়ে হয়ে গেল, আমিও চলে এলাম। তারপরে আমার বিয়ের 2 বছর যেতে না যেতে দীপারও বিয়ে হয়ে গেল। দীপা তখনও পার্ট 2 পাস করেনি, পার্ট 2 দেবে আর কি, সেই সময় ওর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে তো শ্রীরামপুরে চলে গেল, ওর বিয়ে হলো শ্রীরামপুরে। ওরও কিন্তু ব্যবসায়ী বাড়িতে বিয়ে হলো, ওদের ছায়া স্টোর্স, শ্রীরামপুরে যারা থাকো তারা জানবে, নিউ ছায়া স্টোর্স ওর শাশুড়ির নামে ওদের কাপড়ের দোকান, শাড়ির দোকান। তো ও সেই বাড়িতে বিয়ে হলো। তারপরে বিয়ের পর কিছুদিন এখানে ছিল, কারণ ও এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমাদের শিয়ালদাতেই আছে না ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজ, সেই কলেজে ও বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করতো। কিন্তু কেন যে ওর মা বাবা, বিশেষ করে বাবা জোর করে বিয়ে দিল, এবং যে কলকাতায় এরকম জায়গায় ইন্টারি মার্কেটের মতন জায়গায় যারা মানুষ হয়েছে, আমি বলছি না শ্রীরামপুর খারাপ জায়গা, তাকে হুড়োহুড়ি করে কেন যে বিয়ে দিল জানি না। আর যেই মেয়ের এত পসিবিলিটি আছে, এত পোটেনশিয়ালিটি আছে, মানে ও নিজের পায়ে দাঁড়াতে পারতো, ওকে যদি গ্র্যাজুয়েশন করে MA করিয়ে, তখন তো এই তোমার বলবো এই SSCর কেলেঙ্কারির ব্যাপার ছিল না, ও যদি মানে বিএড করে বা টিচার্স ট্রেনিং নিয়ে ও কিন্তু বেশ নিজের পায়ে দাঁড়াতে পারতো। কেন যে ওর বাবাই তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল জানি না। ওদের মৌসুমির তো একটা মেয়ে হয়ে গেছে, মৌসুমিরও 2টো মেয়ে, মৌসুমির একটি মেয়ে হয়ে গেছে, ও যেন আরও সংসারে আবদ্ধ হয়ে গেল। ও মানে এখানে মানে বাপের বাড়িতে আসাই ছেড়ে দিল, তো ওর সঙ্গে যোগাযোগ আমাদের কমে গেল। এবং দীপার তো বললাম বিয়ে হলো শ্রীরামপুরে। ও খুব মানে সুখী ছিল, খুব হ্যাপি ছিল, বড় বাড়ি, একটা মাত্র ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, ওরা পড়াশুনো করালো, মানে ও তো পার্ট 2টা দিল। তারপরে ওরা কিন্তু বেশ ঘুরে টুরে বেড়াতো, প্রতি বছর একবার করে বেড়াতো। কিন্তু এরকম একটা কথা বলে রাখি, দীপাদের বাড়িতে কিন্তু ছিল যৌথ পরিবার। ওর বাবা কাকারা ছিল, ওর বাবা ছিল মেজো, 4 ভাই 4 বউ, না 3 বউ, তারপরে 2 আনম্যারেড পিসি ছিল, বিশাল বড় সংসার। মা ওদের 3 ভাই বোনের দিকে, মানে দীপারা 3 ভাই বোন ছিল, দীপা বড়, তারপরে আরও 2টো ভাই ছিল, মানে আর 2টো ভাই ছিল। ওর মা তো তাকাবার সময় পেত না, কারণ সারাদিন তো ওই রান্নাঘরে হেসেল নিয়ে সে ব্যস্ত। কিন্তু ছেলে মেয়েগুলো কিন্তু নিজের মতো লেখাপড়া করতো, টিচার এলে তাদের কাছে লেখাপড়া করা, মানে টাকাতে হতো না। তো এই যৌথ পরিবারের মধ্যে কি বুঝতে পারছো তো, মানে ধরো একবেলা হয়তো পুরো মাছ পেলো, রাত্রিবেলা হয়তো ভাগ করে করে খেতে হলো, একটা মাছ হয়তো 2 ভাগ করে খেতে হলো, যেমন হয় বড় পরিবারে হয়। বা অনেক সময় এরকমও হয় মাছ নেই, তখন ওর মাকে হয়তো রাত্রিরের ভাত, ওরা কিন্তু 2 বেলা ভাত খেত, তখন রাত্রিরে হয়তো ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়ে দিতে হলো, ওই ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিল। এরকমভাবেই ওরা বড় হয়েছে, মানুষ হয়েছে, অর্থের অভাব ছিল না, কিন্তু যৌথ পরিবারে এরকমভাবেই হয়। দীপা খুব বেগুন ভাজা খেতে ভালোবাসতো, এটা মনে পড়ে গেল। তা হলো, তাকে শ্রীরামপুরে ওর বিয়ে হয়ে গিয়ে ও তো মানে কি বলবো, বিশাল আদরের মধ্যে মানুষ হলো। দীপাকে দেখতে খুব সুন্দর ছিল, টল ফিগার, খুব ফর্সা রং ছিল। আর ওকে ওরা মানে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। একটাই প্রবলেম ছিল, সেটা হলো ওকে শাড়ি পরে থাকতে হতো। তা এখানে এসে ওর ম্যাক্সি ট্যাক্সি পরেও হাফ ছেড়ে বাঁচলো, এবং শাড়ি পরেই রাস্তাঘাটে আসা যাওয়া করতো। তো এবং মাঝে মাঝেই আসতো ওর বর, সপ্তাহে 1 দিন করে বড় বাজারে মাল তুলতে আসতো,
ও অনেক সময় ওই বৃহস্পতিবার করে ওদের দোকান বন্ধ থাকতো এবং ওর বর এখানে বড়বাজারে মাল তুলতে আসতো এবং ও সঙ্গে আসতো, এসে ও এখানে থেকে গেল, খেয়ে দিয়ে বিশ্রাম নিত এবং সন্ধেবেলা ওর বর আবার এসে ওদের বাড়িতে এক রাত থেকে পরের দিন আবার ভোরবেলা ওরা বেরিয়ে চলে যেত। তো আমাদের আমিও হয়তো ওখানে হয়তো 2-3 দিন আছি, হয়তো থাকা হতো না, হয়তো কালে ভদ্রে ওর সঙ্গে দেখাও হয়ে যেত। মোট কথা ও কিন্তু যোগাযোগটা রেখেছিল। ও কিন্তু আমার শ্বশুর বাড়িতেও এসছে, বরকে নিয়েও এসছে। 3 বছর পর দীপা প্রেগনেন্ট হলো, মানে ও বাচ্চা, মানে পেটে ওর বাচ্চা এলো। হওয়ার পর 7 মাস হয়ে যাবার পর ও এখানে 7 মাসের স্বাদ হলো শ্বশুরবাড়িতে, খুব যত্নে রেখেছিল। এবং দীপার না অসম্ভব মানে রোগা একটা মেয়ে বিয়ের সময় ছিল, সেই মেয়ে ধরো বিয়ের সময় যদি 40 কেজি ওজন হয়, এখন ওর কেজি দাঁড়ালো গিয়ে 80 কেজি, 80-85, মানে বিশাল ওজন, গোল গাল মোটা সোটা হয়ে ও এলো 7 মাস পর। এবং যথাক্রমে 9 মাসের ওর স্বাদ হলো। এবার 9 মাসের স্বাদটা হওয়ার পর ও শ্বশুরবাড়ির লোকজনও এলো, মানে বেশ বড় করে ওর বাবা মানে দীপার বাবাও 9 মাসের স্বাদটা, ও কিন্তু 7 মাসের পর থেকে এখানেই আছে, হলো ঠিক 7টা হয়ে গেল, তার একদিন কি 2 দিন পর জ্বর এলো, প্রচণ্ড জ্বর, সে মানে 103 ফিন এরকম জ্বর, বুঝেছো? তো সেই জ্বর, তো ডাক্তার দেখানো হলো, ডাক্তার ব্লাড টেস্ট করতে দিল, ব্লাড টেস্টে ধরা পড়লো ওর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে। সেটা আমারও হয়েছিল আমার ছোটো মেয়ে হওয়ার সময়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে। তো তখনই ওকে তো বললো যে এইরকম করে তো রাখা যাবে না, ওকে তো ইমিডিয়েটলি করতে হবে। তবু ও কেন যে ওকে আটকে রাখলো, ওর না 27 তারিখে ডেট ছিল, 27শে ডিসেম্বর ওর ডেট ছিল, ডেলিভারি ডেট ছিল। তো ওকে এইরকম জ্বর ফর হলো বলে এই ধরো 24 তারিখে ওকে, আমার এখনও মনে আছে 24 তারিখে ওকে অ্যাসেম্বলি অফ গড চার্চ যে নার্সিংহোমটা আছে ইলিয়েট রোডে, ওখানে ভর্তি করা হলো। এবং ওর বাবাকে নাকি ও বাবাকেও বাবু বলতো, বাবু তুমি যখন কালকে আসবে 25শে ডিসেম্বর যখন আসবে, তুমি আমার জন্য কেক নিয়ে এসো, আমার কেক খেতে ইচ্ছে করছে। তখন কী কারণ, আমার মা বাবা তখন বেড়াতে গেছিলো, তো যখন আমার মার বাপি বেড়াতে যেত না, আমি তখন আমার মেয়েকে নিয়ে, তখন আমার ছোটো মেয়ে হয়নি, আমার আমার বড় মেয়েও তখন স্কুলে ভর্তি হয়নি, নেহা। তো ওকে নিয়ে আমি ওই বাড়িতে থাকতাম এবং আর রাত্রিবেলা কোনো দিন আমার বর যেত, কোনো দিন যেত না, কারণ এখানে শ্বশুরবাড়িতেও তো আমার শ্বশুর একা থাকতো, ওই জন্য যেত না। তো আমাদের কোনো ভয় নেই, নিচে ওই মৌসুমিদের ফ্যামিলি আছে, আমি থেকে যেতাম। তো সে কারণে ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতো, হতো। তো ওর বাবা বললো যে, ওর মা বললো যে, মানে কাকিমা বললো যে, এই দেখ না দীপা কেক খেতে চেয়েছে, কালকে ওর বাবা কেক নিয়ে যাবে, তাও ডাক্তারের পারমিশন নিয়ে, কারণ ডাক্তারের আন্ডারেই তো এখন আছে, আর ওর তো ওয়েট খুব বেশি হয়ে গেছে, ডাক্তার বাকি বলছে ওর ওয়েট খুব বেশি হয়ে গেছে, ও সিজার করে করতে হবে। তখন আমি বললাম, ও যখন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে, জ্বর কিছুতেই কমছে না, তো ও ডেলিভারিটা করিয়ে দিচ্ছে না কেন গো? আমি আবার বললাম। শেষের দিন আমার মনে আছে, যেদিনকে ও নার্সিংহোমে ভর্তি হলো, ওদের বারান্দায় দাঁড়িয়ে ছিল, তো আমাদের বাড়ি থেকে উঁকি মেরে, মানে পাঁচিলে এরম করে উঁকি মেরে আমি ওকে দেখছি, মানে শেষের দিনের কথা আমি বলছি, নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে। আমি বলছি, কী রে, তখন না মুখটা না কালো করে দাঁড়িয়ে আছে, শীতকাল, একটা গোলাপি শাল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে বললাম, কী রে, তোর শরীর কেমন আছে, ভালো আছিস, জ্বরটা ভালো আছে, মানে একটু কমেছে? তখন ও মাথা কাত করলো এরকমভাবে, মানে খুব কষ্টে তা করলো। কিন্তু ওর মা তখন গাছে জল দিচ্ছিল বারান্দায়, ওর মা বলে, না না রে, জ্বর কমেনি, ওষুধ তো ওদের জিজ্ঞাসা করে দিতে হচ্ছে, এখনও দেখলাম, বিকেলবেলা দেখলাম ওর 101 জ্বর, তো তাই ভাবছি ওকে ভর্তি করে দেবো। তো সেদিন তার পরের দিনই ওকে ওই 24 তারিখে ওকে অ্যাডমিট করা হলো। তারপরে 27 তারিখে ডেট হয়ে গেল, তখন আমি কাকিমাকে বললাম, আজকে তো 27 তারিখ, তো ডেলিভারি করলো না? বলছে, না রে, কালকে ওরা টাইম দিয়েছে, সকাল 10টা না 10:30টার সময় ডাক্তারবাবু যে দেখছেন উনি আজকে বিজি, কালকে ওকে মানে ওর ডেলিভারি করানো হবে। ভালো কথা, গেছে ও, চলে গেছে ওরা করতে। তা আমি ওই ইতিমধ্যে খেয়ে দিয়ে আমার বড় মেয়েটাকে নিয়ে, তখন তো স্কুলে ভর্তি হয়নি, আমি ঘুমোচ্ছি। এমন সময় ও বাড়ির যে ঠিকে মা, মানে আমার বাপের বাড়ির যে ঠিকে মাসি ছিল, মুন্নির মা,
সে এসে আমার দরজাটাকে নক করছে। আমি না খেয়ে দিয়ে, আমার নিয়ম ছিল ও বাড়িতে খেয়ে দিয়ে একটু বাসনগুলো বারান্দায় বার করে দেওয়া হতো এবং মুন্নির মা মেজে টেজে পরিষ্কার করে ওখানে রেখে দিয়ে চলে যেত, আমরা জল টল ঝরিয়ে আবার ঢুকিয়ে রাখতাম, মানে কুচে টুচে ঢুকিয়ে রাখতাম। তো মুন্নির মা যথারীতি 3টের সময় এসছে বাসন মাজতে, তো ওই বাসনের আওয়াজ পাচ্ছি আমি, টুকটাক যেরকম আওয়াজ হয় পাচ্ছি, কিন্তু সেদিন মানে পেতাম আর কি ঘুমানোর পর। সেদিনকে ও আসার পর দরজার নক করছে খুব জোরে জোরে। তখন আমি বললাম কে, মানে আমিও ভয় পেয়ে গেছি কে। তখন বললো আমি মুন্নির মা। তখন আমি ও দরজা, তুমি এক দরজা করছো কেন, তুমি তো বাসন মেজে চলে যাবে। দেখলাম বাসন মাজেও নি। তখন তখন ও হাউ হাউ করে কেঁদে বলছো, ওগো ওদের বাড়ির মেয়েটা মরে গেছে, ওদের বাড়ির মেয়েটা মরে গেছে। আমি ভাবছি দীপার বোধহয় কন্যা সন্তান হয়েছে, সেই মেয়েটি বোধহয় মরে গেছে। বলছি মুন্নির মাকে বাচ্চাটা মরে গেল, আহা কেন গো, আসলে ওর ম্যালেরিয়া হয়েছিল তো, অত ওষুধ বিষুধ গেছে, বাচ্চাটার কোনো হয়তো রিয়াকশান হয়েছে। ওরে না না, বাচ্চাটা মরেনি, বাচ্চাটা যতজান্ত বেঁচে আছে, ওর ছেলে হয়েছে, মেয়েটা মরে গেছে, মাটা মরে গেছে। আমি না থ হয়ে গেলাম, সে কি, আরে মুন্নির মা তুমি বাসন মেজে আমার মেয়ের কাছে একটু বসবে গো 10 মিনিট। আমি দৌড়ে দৌড়ে ওই ম্যাক্সি পরে দৌড়ে দৌড়ে পাশের বাড়িতে গেলাম, দেখি দীপার মা সেন্সলেস হয়ে পড়ে আছে। ওর ইতিমধ্যে এত ঘটনা হয়ে গেছে আমি জানি না। ওর পিসিরা যাদের সব বিয়ে হয়ে গেছে তারা এসে গেছে, বাড়িতে একটা হই হট্টগোল, ওর মায়ের মুখে এই চামচ দিয়ে দেওয়া হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি তখন ওর পিসিকে, ওর মেজো পিসিকে জিজ্ঞাসা করছি, তখন ইতিমধ্যেও 4 পিসিরই বিয়ে হয়ে গেছে, তো জিজ্ঞাসা করছি যে কি কেন এই শতাব্দীতে কখনো বাচ্চা হতে গিয়ে মরে। বললে যে কি মানে ওর যে ম্যালেরিয়া হয়েছে, তার মানে ওর হার্টটা দুর্বল মনে হয়ে গেছিলো, ওকে অ্যানেস্থেশিয়া দিয়েছে ও বাচ্চা, ওটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাকি ও হার্ট ফেল করে মরে গেছে। কারণ পরবর্তীকালে যখন পোস্টমর্টম হলো না, মানে বাচ্চা বার করার জন্য পেটের, মানে একটা তো নিয়ম আছে পেটটা কাটা, সেরকম নিয়ম তারা অবলম্বন করেনি, যেখানে সেখানে কেটে বাচ্চাটাকে কোনো রকমে বার করেছে, সেটা পোস্টমর্টমের পরে ধরা পড়েছিল। তা সেই দিনকে পিসি বলছে হার্ট ফেল করে মরে গেছে, ওর একটা ছেলে হয়েছে, ছেলেটারও অবস্থা ভালো না, ওই নার্সিংহোমে রেখে দিয়েছে। এবং যেহেতু ওর পোস্টমর্টম হয়েছে বললাম আমি, ওকে ওরা মানে মানে এরাই বলেছে যে হঠাৎ এরকম করে কেন মরে গেল, মানে দীপাদের বাপের বাড়ির লোক ওকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে দেখার জন্য কোনো কিছু হয়েছে কিনা, তাই জন্য। এবার ওর মা মাঝে মাঝে জ্ঞান আসছে, ইতিমধ্যে একজন ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে নাকি, সেসব হয়ে গেছে, ওর মা এখন নাকি ঘুমোবে। আমার সবচেয়ে অবাক লাগলো ওর শ্বশুর শাশুড়ি, ওর বর ওর মায়ের পায়ের কাছে এরকম মাথায় এরকম হাত দিয়ে বসে আছে, এবং ওর শ্বশুর শাশুড়ি চেয়ারে বসা এবং ওর শাশুড়িও কাঁদছে। এই ঘটনার মধ্যে একটি বাড়ির বউ চলে গেল, ওর শাশুড়ি ওর শ্বশুরকে বলছে, শোনো বৌমা তো চলে গেল, দীপা তো চলে গেল, এবার এই ছেলেটাকে তো, বাচ্চাটাকে, মানে আমাদের নাতিকে তো আমাদের ঘাড়ে চাপাবে, এবার আমরা কিন্তু দায়িত্ব নিতে পারবো না, এই ছোট্ট, হ্যাঁ বড় হয়ে গেলে আমরা নেব, কিন্তু এই ছোট্ট বাচ্চার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না, ছোট্ট বাচ্চার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না, এরকম বলছে। আমি না, মানে এটা আমার কানে এলো, আমি তোদের পাশে বসে আছি, আমি না অবাক হয়ে, মানে এরকম করে তাকাইনি, কিন্তু কানে কথাটা এলো। এবং ওর শ্বশুর যে দীপা বলতো শ্বশুর নাকি প্রাণ, মানে দীপা নাকি ওর শ্বশুরের কাছে প্রাণ, দীপা যদি একটু আওয়াজ করতো ওর শ্বশুর নাকি দৌড়ে আসতো, এই কথাটা দীপা আমাকে বলেছিল। ওর শ্বশুর ওর শাশুড়িকে বলছে, তুমি তো ওই যেই সময় বাচ্চা ডেলিভারি হয়ে এইসব ঘটনা নার্সিংহোমে হয়েছে, তুমি তো ওই সময় ওখানে ছিলে। ও শাশুড়িকে বলে, হ্যাঁ আমি ছিলাম। তুমি দাদুভাইকে দেখেছো? তখন মানে ওই বাচ্চাটার কথা, দাদুভাইকে দেখেছো? ওর মা বলে, হ্যাঁ এক ঝলক দেখেছি, মানে নিয়ে গেল এরকম করে নার্স, ওকে স্যালাইন দিতে হচ্ছে, ওরও অবস্থাটা ভালো না বলছিল, তবে জানি না কি ব্যাপার। তখন ওর শ্বশুর বলছে, কেমন দেখলে দাদুভাইকে? দেখতে শুনতে ভালো হয়েছে, গায়ের রং ফর্সা হয়েছে, যাতে বাচ্চা কাচ্চা ফর্সা হয়, সেই জন্যই তো আমরা ফর্সা বউ নিয়ে গেছিলাম। আমি না মাথায় হাত দেব না কাঁদবো না হাসবো না গালে চড় দেব সেটা ভাবছিলাম। জানো তো, এইরকম মানুষ যাদের বাড়ি একটা জলজান্ত 3 বছর ঘর করার পর একটি জলজান্ত সুন্দরী বউ চলে গেল, তার মা বাবার, মানে তার শ্বশুর শাশুড়ির এই কথা ভাবতে পারছো?
পরবর্তীকালে 5 বছর এত কাণ্ড করলো, এত ওই লালটুদা মানে দীপার বর এত কান্নাকাটি করলো, এত মানে ভেঙে পড়লো, এত কাণ্ড করলো। যখন দীপার বডি পরের দিন বিকেলে এলো তখন সব কিছুই মোড়া, কারণ পোস্টমর্টম হয়েছে তো, মুখটুকু বার করা। আমি পাশে দাঁড়িয়েছিলাম, সত্যি তো ওকে সিঁদুর আলতা সব পরিয়ে দেওয়া হচ্ছিল। আমি কিছু করিনি, কারণ আমার বন্ধু তো। আমি দূর থেকে ওকে দেখলাম মুখটা, ওর না একটা কিরম ঘুমোতো জানো, যখন ঘুমোতো না চোখে একটা চোখের মণি না দেখা যেত। ওর মাও বলেছে এবং আমিও 2-1বার লক্ষ্য করেছি, সেই মণিটা ওরকম দেখা যাচ্ছে, ঠিক মনে হচ্ছে ঘুমোচ্ছে। যে আসছে সে পায়ে আলতা ঢেলে দিচ্ছে, মাথায় সিঁদুর পরে দিচ্ছে, কপালটা মানে করা। তারপরে বাড়িতে একটা নতুন চাদর ছিল, মানে গায়ের শল, যেহেতু শীতকালে ওর স্বাদ হয়েছিল, স্বাদে পেয়েছিল। ওর মা শুধু দৌড়ে এসে ওই কমলা রঙের একটা শাল মেয়ের গায়ে দিয়ে দিল, দিয়ে মাথায় হাত দিয়ে বলল, ও ইতিমধ্যে কথা হয়েছে, ওকে নাকি দাহ করা হবে শ্রীরামপুর শ্মশানে, কারণ সেখানে তো শ্বশুর বাড়ি। এটা ওর বর লালটুদার ডিম্যান্ড ছিল যে ওকে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে পাড়া প্রতিবেশীরা আসবে, দেখবে, তারাও এই সতী হবার কাজটি করবে। তারপরে ওকে ওই শ্রীরামপুর শ্মশানে নাকি দাহ করা হবে। মা ওই ওই চাদরটা গায়ে দিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়লো। তারপরে সবাইকে টেনে তুলে বললো, চলো এবার তো নিয়ে যেতে হবে, অনেকক্ষণ আছে। আগের দিনে মারা গেছে, যদিও শীতকাল, তবু ফুলে থেকে উঠতে পারে। ওর মা শুধু মাথায় হাত দিয়ে বললো, শ্বশুরবাড়ি যা, মানে শ্রীরামপুরে যেহেতু যাচ্ছে, তোকে একদিন আমি চোখের জলে বিদায় করেছিলাম, শ্বশুরবাড়ি পাঠিয়েছিলাম, আজকেও তোকে আমি বিদায় করছি, আজকে চিরতরে তোকে আমি আর দেখতে পাবো না বলে কাকিমা ধরে ধরে সবাই ঘরে নিয়ে গেল, চলে গেল। চিরকালের মধ্যে আমার বাল্য বন্ধু চলে গেল। এই দুঃখ আমি আজও ভুলতে পারিনি, আজও ভুলতে পারিনি। ওর ছেলের নাম দীপ, দীপা থেকে দীপ যাতে মনে থাকে। শ্বশুরবাড়ির লোক দায়িত্ব নেয়নি। 5 বছর যেতে না যেতে যে লালটুদা এত কান্নাকাটি করলো, এত কাণ্ড করলো, 5 বছর যেতে না যেতে সে বিয়ে করলো, সেই সৎ মা এই দীপের দায়িত্ব নেয়নি। 1 বছর যেতে না যেতে সেই সৎ মারও একটি পুত্র সন্তান হলো, লালটুদা মারা গেছে। লালটুদার মা নাকি বেঁচে আছে, লালটুদার বাবা মারা গেছে। লালটুদা মারা যাওয়ার পর এই বউ মানসিক কষ্ট দিয়ে 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 দিয়ে, কি মানসিক কষ্ট, পুরো বাড়ি সম্পত্তি এমনকি দোকান সব ওর যে নিজের ছেলে, এই বউটার নাম ছিল ঝুমা, এই ঝুমার নামে লিখে দিতে হবে। এবং লালটুদা বলেছিল, কেন, আমার তো ও বাড়িতে একটা আগেকার শ্বশুর বাড়িতে তো আমার একটা বড় ছেলে আছে দীপ, তাকে অন্তত দোকানের ভারটা দিই না, আমার 2 ছেলেই দোকানের ভার নেই, আর কিছু টাকা ওকে দিয়ে দেবো, কিচ্ছু দিতে পারবে না, সব আমাদের লিখে দিতে হবে। এই মানসিক কষ্টে 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 যখন ওই দীপের 17 বছর বয়স, তখন ওর বাবাও চলে গেল। এবং ওই বাবাকে মানে এই সৎ মা ওর সাথে সম্পর্ক রাখতে দেয়নি। পুরো পড়াশুনোর খরচা, সব খরচা এরাই বহন করেছে। ওর মামা ততক্ষণে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে বড় ভাইটা কি দীপার দাঁড়িয়ে গেছে। ওর দাদু মানে দীপার বাবা কিন্তু ওই শোকে 2-3 বছরের মধ্যেই মারা গেছে, মেয়ের শোকে। এবং লালটুদাও মারা গেছে, লালটুদার বাবাও মারা গেছে। লালটুদার মা শুনেছি নাকি এখনও বেঁচে আছে, তবে মানে রিসেন্ট ঘটনা আমি জানি না। সেই দ্বীপ এখন বড় হয়ে 5টা মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পুনায় কাজ করছে। ছেলেটা কত বড় হয়ে গেল। তো আজকে আমি আমার এই মেয়েবেলার 2 বন্ধুর কথা বললাম। মেয়েবেলার বন্ধু বলতে মৌসুমির কথা তো আমি জানি না, বলতে পারবো না, ওর কথা বললাম। কেমন লাগলো প্লিজ জানিও আমাকে। ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই, থ্যাংক ইউ।